এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই জাহেদা কামাল, একটু আপনার কাছে আমি আসতে চাই। আমরা অতীতে যত পরিসংখ্যানগুলো দেখলাম 1991 থেকে 2008 সাল পর্যন্ত বিএনপির বিশাল বিজয়, মানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে আওয়ামী লীগ। আপনার কাছে একটু জানতে চাই যে একটা বড় রাজনৈতিক দল নেই, এখন হচ্ছে বিএনপির কি অবস্থা? বিএনপির যে জিনিসটা আমরা দেখি, তৃণমূলে অনেক কোন্দল থাকে, হ্যাঁ, অনেক প্রার্থী দাঁড়িয়ে যায়, স্বতন্ত্র দাঁড়িয়ে যায়। আপনাদের ওখানে আসলে কি অবস্থা? আচ্ছা, আপনি একটু আনমিউট করেন কিংবা হচ্ছে একটু দেখেন আপনার কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা। আপনি আনমিউট করে দিলেই হবে। আচ্ছা, আমরা তাহলে একটু আমাদের আরেক অতিথি থেকে ঘুরে আসি। জনাব গোলাম কিবরিয়া, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আমরা 1991 থেকে 2008 সাল পর্যন্ত দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জামায়াতের অবস্থান এখানে খুব একটা ভালো আমরা সেটা লক্ষ্য করিনি। বর্তমান সময়ে জামায়াতের কি অবস্থা সেটি একটু জানতে চাই। আমার আরো প্রশ্ন রয়েছে আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিশেষ করে ওয়ালাইকুম আসসালাম। ডিবিসি মাধ্যমে দেশবাসী এবং বিশেষ করে জয়পুরহাটবাসীকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। নিঃসন্দেহে আপনারা 1 থেকে 2008 কথা বলেছেন, কিন্তু 8 পরবর্তীতে না, 91 থেকে 2008। জি জি জি। 2008 বলেছেন। 91 আমাদের নির্বাচন ছিল, আমাদের প্রার্থী মরহুম আব্বাস আলী খান সাহেব ছিলেন। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই হয়তো বা বিজয়ী হতে পারেননি, কিন্তু সেই সময়কার পরিবেশে অনেক ভোট পেয়েছিলেন। পরবর্তী সময়গুলিতে আমাদের কার্যক্রম নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে চলেছে। গ্রামে গঞ্জে আমাদের সংগঠন সুসংগঠিত, জনশক্তি বৃদ্ধি সহ পরবর্তী 8 জেলা বলা হয়েছে। আমরা পরবর্তীতে উপজেলা নির্বাচন সরাসরি অংশগ্রহণ করেছিলাম দলীয়ভাবে। এখানে পাঁচই উপজেলা আমাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমাদের সদরীয় চেয়ারম্যান আমাদের বর্তমান জয়পুরহাট 1 আসনের প্রার্থী ফজলুর রহমান সাঈদ ভাই, উনি প্রার্থী ছিলেন। উনি আমাদের প্রার্থীদের মধ্য দিয়ে ওনাকে বিজয়ী হওয়ার পরেও বিজয়ী করা হয়নি। আমিও সেই সময় উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। পরবর্তীতে আমাদের যে কার্যক্রম সংগঠনের বিভিন্ন প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে জনগণের গণসংগঠনে একটা সংগঠন রূপ নেওয়ার জন্য পরিকল্পিত কাজ করেছি। নিঃসন্দেহে বিগত সময়ের তুলনায় আমাদের সংগঠন অনেক সুসংগঠিত, অনেক মজবুত, অনেক জনসমর্থন বৃদ্ধি পেয়েছে। আগামীর ভোটের যে ভাবনা, সেই ভাবনায় জামাত ইসলামী ভালো করবে ইনশাআল্লাহ। আপনাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী কে? বিএনপি নিশ্চয়ই। এনসিপির অবস্থা এখন কি? এনসিপি জয়পুরহাটে তো সবেমাত্র গতকাল প্রার্থী ঘোষণা হয়েছে। আচ্ছা, এনসিপি জয়পুরহাটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো নয়। বিএনপি বনাম জামাতের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে জয়পুরহাট এবং এক এবং দুই উভয় আসনেই। জি। আমাদের প্রার্থী ঘোষিত হয়েছে, যার কারণে আমরা ব্যাপক সময় পেয়েছি, যার মাধ্যমে জনগণের দোরগোড়ায় ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কারখানায়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন গরিব অসহায় জি। লোকদের মাঝে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে আমরা এগুলোর কাজের মধ্যে সম্পৃক্ত আছি। জি, নিশ্চয়ই আপনি থাকুন। আবারও আপনার কাছে আমরা ফিরবো। আমাদের আরেকজন অতিথি জাহেদা কামাল, আপনাকে আমরা পেয়ে গেছি সম্ভবত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি, জি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি এর আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে একটি বড় দল নেই, আর বিএনপি তো একটি বড় দল। বগুড়ায় সবসময়, মানে বগুড়া, জয়পুরহাটে আমরা সবসময় দেখে এসেছি যে বিএনপির একটা বড় ভোট ব্যাংক রয়েছে। বিএনপিকে হারানো আসলে ওখানে কঠিন। এবার আসলে কেমন দেখছেন? কারণ তৃণমূলে আসলে অনেক ধরনের কোন্দল থাকে। আপনাদের ওখানে আসলে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে কোন্দল ছিল, কোন্দল থাকবে। বিএনপি অনেক বড় একটি দল। যখন ধানের শীষ মার্কা রানা প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছে, আমি মনে করি যে এখন আর কোন্দল বলে কিছু নেই। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করছে। এবং আপনারা জানেন, আহ, ছোট্ট একটা নির্বাচন হয়েছে রেড ক্রিসেন্ট এই এই মাসেই। তো সেই রেড ক্রিসেন্টে বিএনপির প্রার্থী 3 জন ছিল। হুম, তারপরে কিন্তু বিপুল একটা বিজয় হয়েছে পুরা প্যানেলের। তো আমি আচ্ছা। আশা করি যে বিএনপি যখন জয়পুরহাটে সরকার গঠন করে বা সরকারি দল বা থাকে, তখন জয়পুরহাটের যে উন্নয়ন গুলা হয়েছে এগুলো কিন্তু কালভার্ট বলেন, ব্রিজ বলেন, এই ক্যাডেট কলেজ বলেন, রেলওয়ে স্টেশন বলেন, সুগার মিল বলেন, এগুলো কিন্তু জয়পুরহাটের হাতেই হয়েছে। তাই জয়পুরহাটবাসী বিএনপির উপর একটু নির্ভরশীল। এবং কোন্দল বলে কিছু নেই। ছিল একটা বড় দল চয়েস প্রার্থী চাইতেই পারে, যেমন আমি নিজেও
মনে করি যে আমি প্রার্থী, কিন্তু হুম। আসলে যখন ধানের শীষ প্রতীকটা হাতে চলে এসছে, এখন আর কোনো কন্দল আর পার্থক্য নেই। আমরা আচ্ছা। বিশ্বাস করি মনে প্রাণে জয়পুরহাটের মানুষ ধানের শীষকে বিগত দিনে যেভাবে বিপুল ভোটে বিজয় করেছে, আগামী দিনে যিনি ক্যান্ডিডেট তার বাবা এমপি ছিলেন এবং দেশনায়ক তারেক রহমান তাকে এই মনোনয়নটা দিয়েছে, বিএনপিতে কেউ তার পিছে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সকলেই মিলে এক এক হাতে হাত রেখে বিপুল ভোটে জনগণ ভোট দিবে এবং আগামী যে ত্রয়োদশ নির্বাচন সেখানে ধানের শীষের বিজয় হবে বলে আমরা আশা জি, করি। আপনার প্রত্যাশা সেটা আমরা জানতে পারলাম। আমার আরো দুটো প্রশ্ন রয়েছে এখন আপনার কাছে, যে আমি একটু জানতে চাই যে আপনি একজন নারী, যারা নারী কর্মী জি, রয়েছে বিএনপিতে, মানে নারীদের জি। অবস্থানটা আসলে কেমন? এই নারীদের উন্নয়নে বিএনপি আসলে গত টার্মগুলোতে যখন ক্ষমতায় ছিল কিংবা ভবিষ্যতে যখন আসবে, সামগ্রিকভাবে নারীদের উন্নয়নে আপনাদের যে কার্যক্রম সেটা কি যথেষ্ট মনে হয়? আমাদের কার্যক্রম বিগত 17 বছর যে আন্দোলনটা হয়েছে, আমরা কিন্তু জয়পুরহাটের নারী নেত্রী সামনের কাতার থেকে আন্দোলন করেছি এবং নেতৃত্ব দিয়েছি। এবং যে 4 তারিখে যে 5 তারিখের যে যে আন্দোলনগুলো ছাত্রদের হয়েছে, আমি নিজেও কিন্তু একজন আহত যোদ্ধার মা এবং আমি নিজেও একজন আন্দোলনকারী। আমরা দলীয়ভাবে সামনে ছিলাম, এই শিশুগুলার সামনে আমরা নেতৃত্ব দিয়েছি, তাদেরকে সাহস দিয়েছি। আর নারীদের সমস্যা নাই, আমরা নারীরা যথেষ্ট সম্মান পেয়েছি। আমি একজন নারী হিসাবে নারীদের পাশে থাকি, আমরা কাজ করি, কিন্তু বিএনপি আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে এবং তারা বলছে যে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, নারীদের বেকারের জন্য, তারপর হচ্ছে আপনার নারীরা যে কর্মসংস্থান ব্যবস্থা যেন হয়, এই প্রতিশ্রুতি বিএনপি থেকে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি যে নারীদের উন্নতি অবশ্যই হবে জয়পুরহাটে। জি, নিশ্চয়ই। আম নারী শিক্ষা কিংবা অন্যান্য বিষয়গুলো নিয়ে বিগত সময়ে বিএনপি বেশ প্রশংসা পেয়েছে। এখনো আপনার কাছ থেকে আমরা বিষয়গুলো শুনলাম। ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনি জানালেন। আপনি জি, যদি বলি বিএনপির এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের কথা যদি বলি, তাহলে আসলে কি বলবেন? জামায়াত এবং বিএনপি। জামায়াত কি আ শক্তিশালী হচ্ছে দিন, দিন? যে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির সাথে ওই আসনগুলোতে, মানে জয়পুরহাট কিংবা বগুড়ার যে আসনগুলো রয়েছে? আসলে তো অন্য কোনো দল নেই, বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা জামাতের সাথেই হবে। অবশ্যই তাদের সাংগঠনিক ভাবে তারা আগাচ্ছে, আর বিএনপি তো এগিয়েই আছে। আর আমরা যে যেমন মাঠে মাঠে যে যাচ্ছি, পাবলিকের বাসায় রোজ রোজ আমরা যে হ্যান্ড টু হ্যান্ড যাচ্ছি, তা আমাদের অনেক সাড়া, তাতে মনে হচ্ছে যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই জামাতের সাথেই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন জনগণ যাকে চাইবে সেই সরকার গঠন করবে। জি। আপনাদের তৃণমূলে আপনাদের যে ৩১ দফা রয়েছে সেটি কি পৌঁছে দিচ্ছেন? হ্যাঁ, সেটা অলরেডি আমরা অনেক আগে তারেক রহমানের, আপনারা জানেন যে আরো বিগত 3 বছর আগের সে পরিকল্পনা ছিল। আমরা প্রায় বছর দুয়েক হবে এইটা আমরা আলোচনা করছি। আমাদের বড় বড় সেমিনার করে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। তার এই 31 দফার পরিকল্পনা জয়পুরহাটের এমন কোনো বাড়ি নাই যে হয়তো পৌঁছায়নি। ডোর টু ডোর তারা নিয়েছে, জনগণ সেটা বুকে নিচ্ছে, চুমা খাচ্ছে এবং বলছে যে হ্যাঁ, এটা সুন্দর একটা পরিকল্পনা দেশ নায়ক তারেক রহমান নিয়েছে। আমরা আগামীতে তাকে রাষ্ট্র প্রধান বা বিএনপি ক্ষমতায় আসুক, এটা আমরা দেখতে চাই। আমরা প্রচুর সাড়া পেয়েছি, জি, নিশ্চয়ই। ইনশাল্লাহ। জি, নিশ্চয়ই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই আবারও। গোলাম কিবরিয়া, আপনার সাথে একটু জানতে চাই যে আমরা নানা ধরনের কথা বললাম, তো আপনাদের ক্ষেত্রে একটু নারীদের বিষয়ে কোনো পরিকল্পনার মানে কথা জানতে চাই। সামনে তো নির্বাচন। আ অনেক ধরনের মন্তব্য করে কখনো তর্ক, কখনো বিতর্ক হয়। একটু আপনার কাছে জানতে চাই যে আপনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে, আপনাদের পরিকল্পনা রয়েছে। সেই বিষয়টি একটু বলবেন? আমরা আমাদের নারীদের মাঝে নারী সংগঠনের মাধ্যমেই, নারী শাখার মাধ্যমে যে কার্যক্রম, সেটা বিশেষ করে নারীদের সামাজিকভাবে যে তাদের মর্যাদা, যে অধিকার, সেগুলোকে পূর্ণ প্রতিষ্ঠা সহ সামাজিকভাবে বিশেষ করে নারীদের প্রতি যে জুলুম অত্যাচার, বৈবাহিক ক্ষেত্রে যেমন অহেতুক কোনো কারণ নিয়েই একটা মানে পারিবারিক বিচ্ছেদ হওয়া, নারীদের প্রতি জুলুম হওয়া, অত্যাচার হওয়া, নির্যাতন হওয়া, নারীদেরকে ইভটিজিং করা, এগুলোর ক্ষেত্রে সচেতনামূলক কার্যক্রম আমাদের আছে নিয়মিত। আমাদের বিভিন্ন সাপ্তাহিক বৈঠকের মাধ্যমে এগুলো উদ্বুদ্ধ করা হয়। সেই সঙ্গে পাশাপাশি এই কাজটা যদি পূর্ণভাবে করতে পারি, এই যে নারীদের যে বিরোধ এবং সামাজিক ক্ষেত্রে যে বাধাগ্রস্ত হয়ে যায়, অন্তরায় হয়, এগুলোর থেকে হেফাজত হওয়ার জন্য যে সুশিক্ষার দরকার, সুন্দর প্রশিক্ষণের দরকার, গঠনমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়া, এগুলা নারীদের মর্যাদা সহ নারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্যে আছে।
সেক্ষেত্রে কোনো অন্তরায় নয়, বরঞ্চ আমাদের নারী সংগঠনের কার্যক্রম অনেক মজবুত। সেক্ষেত্রে আচ্ছা, ইতিমধ্যেই কিছু কিছু জি, নারীদের নিশ্চয়ই আপনাদের প্রোগ্রাম কার্যক্রম সম্পর্কে আপনি বলছিলেন। আমি মাঠ পর্যায়ে কিন্তু অনেক নারী কাজ করেন। একদম খেটে খাওয়া মানে খেটে খাওয়া নারীও কাজ করেন। সেই পর্যায়ে আসলে তাদের সমস্যা হবে কিনা? আপনারা যদি ক্ষমতায় যান, তাদের ক্ষেত্রে কি করবেন? তো প্রান্তিক জনগোষ্ঠী, অতি দরিদ্রদের মাঝেও রাইট, রাইট। কাজ হ্যাঁ। আছে। তার মাধ্যমে কাজ আছে। তাদেরকে আমাদের কর্মসংস্থানের যেটা কথা বলা হয়েছে, নারীদের যেখানে যে কর্ম করার সুযোগ রয়েছে, সেখানে নারীরা যথেষ্ট কাজ করার সুযোগ পাবেন। ইতিমধ্যেই আমাদের আমির জামাতে নারীদের কর্মকাণ্ডের সম্পর্কে বলেছে। এটা বিভ্রান্তি আছে যে জামাত ইসলামী হয়তো ক্ষমতায় গেলে বা সুযোগ পেলে নারীদের কাজকর্ম ক্ষেত্রে বিরত রাখাবে, নারীদের ক্ষেত্রে কোনো দুর্বলতা বা অজাতির কোনো সিদ্ধান্ত দিবে, এগুলো নয়। নারীদের যার যেখানে যে কর্ম যেখানে করার হুম, সুযোগ হুম। থাকবে, পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করতে পারবে। আ এক্ষেত্রে কোনো বাধা বা কোনো অন্তরায় হবে না বা কোনো বাধ্যবাধকতা থাকবে না যে করতেই পারবে বা করতেই হবে বা করবে না, এরকম নয়। যা আছে এরকমই চলবে, তবে এটার মধ্যে গতানুগতিকতা পরিবর্তন করে নিয়মতান্ত্রিকতার মধ্যে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে আসি যে আপনাদের আমির বলেছিলেন যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘন্টা করার কথা। সেক্ষেত্রে যদি ৫ ঘন্টা করা হয় তাহলে সেক্ষেত্রে কি আপনারা ৮ ঘন্টার মজুরি দেবেন নারীদের? এখন যেহেতু বলেছেন, তাহলে তো আর ওই ঘন্টা কমালে মজুরি কমবে না। হয়তো সেখানে কৌশলগত পরিবর্তন হবে। উনি দিয়েছেন আমাদের জাতীয়ভাবে আমাদের কেন্দ্রে যখন ম্যানিফেস্টো বা এগুলো বিশ্লেষণ করে আসবে, তখন আরো ব্যাপকভাবে বোঝা যাবে। তবে আমরা যতটুকু জানি ৩ ঘন্টা কমালে তার বেতন কমবে না। তার প্রাপ্য অধিকার ঠিক থাকবে আরকি। কিন্তু ছেলে-মেয়ে তো সমান অধিকার। মানে একটা মেয়ে যদি ৫ জি। ঘন্টা কাজ করে, একটা ছেলে ৮ ঘন্টা হয়ে মানে মেয়ে মানে তার সমানই বেতন পাবে। এটা কেমন বৈষম্য হয়ে গেল না? আচ্ছা, আরেকটি বিষয়ে এটা আসতে চাই। হ্যাঁ, বলুন। না, এটা তো জাতীয়ভাবে উনি ঘোষণা দিয়েছেন। এর ব্যাপারে অবশ্যই ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ সহ এটা আমাদের জাতীয় যে ম্যানিফেস্টো, সেখানে এই কথাগুলো আসবে আরকি। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন ধরনের বাঙালি রিচুয়াল আছে, নবান্ন উৎসব, পহেলা বৈশাখ। জামায়াত যদি কখনো ক্ষমতায় যায় তাহলে কি এইসবে মানে এগুলো কি বাধাগ্রস্ত হতে পারে? না, ইতিমধ্যেই তো কর্মকাণ্ডে আমরা তো এগুলো বাধা দেই না। এগুলো তো কোন সময়ের জন্য বলা যে এটা করা যাবে না বা এটা গ্রহণযোগ্য নয়। যে যেভাবে করতে চায়, তবে এটা হয়তো কিছু পরিবর্তন সামাজিকতার ক্ষেত্রে যেভাবে চলছে এটা চলমান থাকবে। এটা ক্ষেত্রে কোনো কঠিন কোনো আসবে না, হুম, নির্দেশনা আসবে না। জি। আ আমি একটু রাজনৈতিক বিষয়ে আসতে চাই যে প্রতিদ্বন্দ্বী বিএনপিকে মনে করছেন। নির্বাচন এলে একটু সংক্ষেপে বলবেন। আপনাদের প্রস্তুতি কেমন? আশাবাদী কি জয়ের ব্যাপারে? আমাদের বিগত সময়ে প্রায় ৩ টি নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে সাধারণ মানুষ, বিশেষ করে বিএনপি জামাত উভয় দলই অংশগ্রহণ করে নাই। ভোটাররা ভোট দিতে পারে নাই। ৫ই আগস্টে পরিবর্তনের পরে জামাত বিগত সময়ে ছিল। ৫ই আগস্টের পতনের সঙ্গে জামাত সংশ্লিষ্ট সবাই জড়িত ছিল এবং থাকার কারণে আমরা অসহায় বিভিন্ন লোকের পাশে দাঁড়িয়েছি। এখন পর্যন্ত আছি। আমাদের কথাগুলো বুঝাচ্ছি। বিশেষ করে আমরা জামাত যে করতে চাই, তা বোঝানোর কারণে মানুষের অনেক উচ্ছ্বাস, আগ্রহ মনে করছি। প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বিতা হবে। তো এরপরেও আমাদের যেহেতু প্রার্থী খুবই অ্যা প্র প্রবীণ বলতে এভাবে বুঝাবো, জামাত ইসলামী জেলার ২০ বছর ধরে জেলা আমির আছে। এজন্য একটা সুপরিচিত, তার অনেক গ্রহণযোগ্যতা আছে বিধায় আমাদের প্রার্থী জয়পাটা ১ আসনে এবং ২ আসনেই লড়াই করবে এবং জি। ১ আসন মানে সহ আপনাদের ২ আসনে প্রস্তুতি বিজয়ী। আছে প্রতিদ্বন্দ্বিতা করার, সেই বিষয়টি আপনার কাছ থেকে স্পষ্ট হলাম। জি, আম আ জি। আবারও একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একটু জানতে চাই খুবই সংক্ষেপে আপনার যদি কিছু বলার থাকে নির্বাচন নিয়ে, প্রস্তুতি নিয়ে, সেই বিষয়টা একটু জানতে চাই। না, বিএনপির নির্বাচন নিয়ে প্রস্তুতি সুন্দর আছে, পরিকল্পনা হয়ে গেছে। আজকে ইনশাল্লাহ যদি তফসিল হয়, আগামীকাল থেকেই আবার প্রচারণার উদ্দীপনা বেড়ে যাবে। আর জনগণের মাঝে ধানের শীষকে ভোট দেওয়ার একটা আনন্দ, ঈদের মতো একটা উৎসব মুখর পরিবেশে ইনশাল্লাহ যদি সঠিক ভোট হয়, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে ধানের শীষকে জি, জয়পুরহাটে বিগত দিনের মতো আবারও নির্বাচিত করবে। জি। ধন্যবাদ নিশ্চয়ই আপনাকে। মানে ভোট মানেই একটা উৎসব, নির্বাচন মানেই একটা উৎসব। আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ।